বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 2 অর্থাৎ ভেক্টর অধ্যায়ে একটা লেকচার কমপ্লিট করেছিলাম। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় লেকচার। আজকে আমরা শুরু করব অবস্থান ভেক্টর থেকে। অবস্থান ভেক্টর কাকে বলে দেখি। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। এই জায়গায় একটা চিত্র এঁকেছি আমি। এটা হলো দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। যেহেতু এখানে অক্ষ আছে কয়টা? দুইটা। কয়মাত্রিক প্রসঙ্গ কাঠামো? দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। কারণ এই জায়গায় অক্ষ আছে দুইটা, একটা এক্স অক্ষ আর একটা হলো ওয়াই অক্ষ। দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু হলো এই জায়গায় ও বিন্দু থেকে অন্য কোনো বিন্দু, এখানে নিলাম হচ্ছে পি বিন্দু। এই পি বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় সেই ভেক্টরটাকে বলা হয় অবস্থান ভেক্টর। যদি আমি আরেকটা প্রসঙ্গ কাঠামো এঁকে দেখাই, এই জায়গায় মনে করো আছে এক্স, এই জায়গায় হচ্ছে ওয়াই, এটা একটা বিন্দু। এই পি বিন্দুটার অবস্থান যেই ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হবে সেই ভেক্টরটাকে বলা হবে অবস্থান ভেক্টর। এইবার প্রশ্নটা হলো পি বিন্দুর অবস্থান কিভাবে একটা ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়। আমরা দেখি, মূল বিন্দু থেকে এই পি বিন্দুর একটা দূরত্ব আছে। মূল বিন্দু ও থেকে পি বিন্দুর একটা দূরত্ব আছে। আমরা ধরলাম এটার মান হলো 10 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। তাহলে ও বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্ব সেটা 10 সেন্টিমিটার। প্রশ্নটা হলো 10 সেন্টিমিটার দূরে কিন্তু আরো অনেক বিন্দু থাকতে পারে। এই জায়গায় আরেকটা বিন্দু থাকতে পারে, সেটার দূরত্ব 10 সেন্টিমিটার। আবার এইখানে আরেকটা বিন্দু থাকতে পারে, সেটার দূরত্ব 10 সেন্টিমিটার। তাহলে পি বিন্দুর অবস্থান 10 সেন্টিমিটার দিয়ে নির্ণয় করা যায় না। তাহলে কি লাগবে? এই জায়গায় আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে দিক। 10 সেন্টিমিটার এটা হলো মান। তাহলে পি বিন্দুর যদি দিক আমি সঠিকভাবে বলে দিতে পারি তাহলে পি বিন্দুর অবস্থানটাও সঠিকভাবে নির্ণয় করা যাবে। কারণ যদি আমি শুধু 10 সেন্টিমিটার দূরে বলে দেই, এখানেও 10 সেন্টিমিটার, এই জায়গায়ও 10 সেন্টিমিটার, আবার এইখানেও 10 সেন্টিমিটার, প্রত্যেকটা বিন্দুর দূরত্ব 10 সেন্টিমিটার, তাহলে মূল বিন্দু থেকে 10 সেন্টিমিটার দূরে একটা বিন্দু আছে পি, সেটা বললে হচ্ছে না। তাহলে আরেকটা কি বলতে হবে? দেখো এই জায়গায় আর এর উপরে ভেক্টর চিহ্ন দেওয়া আছে, এই জায়গায় আরেকটা দিক আছে, মানের সাথে কি থাকবে? দিক থাকবে। তাহলে দিকটা কেমন? এক্স অক্ষের সাথে এখানে একটা কোণ আছে। কার সাথে? এক্স অক্ষের সাথে এখানে একটা কোণ আছে। আমি যদি বলি এই কোণের মান হলো 50 ডিগ্রি, তাহলে আমি নির্দিষ্ট করে বলে দিব এবার পি বিন্দুর অবস্থান হলো মূল বিন্দু থেকে 10 সেন্টিমিটার দূরে এবং এক্স অক্ষের সাথে 50 ডিগ্রি কোণ করে। পি বিন্দুর অবস্থান এক্স অক্ষের সাথে 50 ডিগ্রি কোণ করে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত। যদি এইভাবে আমি বলে দেই তাহলে পি বিন্দু ছাড়া অন্য কোনো বিন্দু এই জায়গায় আসার কোনো সুযোগ নাই। দেখো এই জায়গায় যদি এই বিন্দুটা আমি বলি, এটা হচ্ছে ধরলাম P1, তাহলে এইটাই ভাবে বলতে হবে এখানে যদি মানটা হয় 30 ডিগ্রি, তাহলে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে 10 সেন্টিমিটার দূরে পি বিন্দু অবস্থিত। তাহলে এখানে দুইটা জিনিস বলা লাগে, একটা হলো দূরত্ব আর একটা হচ্ছে কোণ। কোণ দিয়ে মূলত এই জায়গায় দিক বোঝায়। আমরা শুধু জানি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। তোমরা জানো কি না দিক কয়টা? দিক স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলে বলা হবে 4টা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। কিন্তু দিক হলো 10টা। কিভাবে বুঝবো 10টা দিক বা কিভাবে জানবো বা জানি না? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4টা দিক, উপরের দিকে একটা, নিচের দিকে একটা, এই হলো 6টা দিক। আর প্রত্যেকটা কর্নার হচ্ছে এক একটা দিক। তুমি যেই রুমের ভিতরে থাকবা সেই রুমটা ভালো করে দেখলেই বুঝে যাবা। চারপাশের 4টা দেয়াল, 4টা দিক, 4টা কর্নার, 4টা দিক, 8 উপরের দিক আর নিচের দিক, এই হলো দিক 10টা।
কিন্তু যদি বলা হয় বিজ্ঞানে বা পদার্থ বিজ্ঞানের দিক কয়টা, উত্তর কি দিবা বলো, তোমরা বলো উত্তর কি হবে? পদার্থবিজ্ঞানের দিক কয়টা? পদার্থবিজ্ঞানের দিক আমি যদি উল্লেখ করি তাহলে এমন হইতে পারে, এতগুলো দিক আছে। যদি তোমাদের কাছে কম মনে হয় আমি আরো কতগুলো শূন্য বাড়িয়ে দিতে পারি, এরপরে যদি আরো কম মনে হয় আরো কিছু দিয়ে দিতে পারি। যতক্ষণ ইচ্ছা ততক্ষণ শূন্য বসাইলে কোনো সমস্যা নাই। পদার্থবিজ্ঞানের দিক হলো অসংখ্য। কিভাবে অসংখ্য দিক হয় সেটা আমি একটু দেখাচ্ছি এখন। যদি পদার্থবিজ্ঞান বাদ দিয়ে বা বিজ্ঞান বাদ দিয়ে অন্য কেউ জিজ্ঞাসা করে অবশ্যই বলতে হবে 10টা দিক, কারণ যদি 10টা দিকের বেশি বলো তাহলে বলবো তুমি পড়ালেখা করো না। পদার্থবিজ্ঞানের দিক অসংখ্য, কিন্তু নর্মালি কেউ জিজ্ঞাসা করলে বলবে দিক হলো 10টা। তাহলে পদার্থবিজ্ঞানের দিক অসংখ্য কিভাবে হয় সেটা আমি একটু দেখাই। এটা হলো পূর্ব, এটা পশ্চিম, এটা হলো উত্তর, সরি এটা হলো উত্তর, এটা হলো দক্ষিণ। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, 4টা দিক উল্লেখ করলাম আমরা এই জায়গায়। আমি ধরে নিলাম এই জায়গায় একজন ব্যক্তি আছে, এটা হলো এ বিন্দুতে। যদি আমি বলি এক লোক এ বিন্দুতে না হয়ে এই দিকে যাচ্ছে, মনে করো আমি যদি এই দিকে যাই তাহলে আমি বলবো আমি কোন দিকে যাচ্ছি, উত্তর দিকে, সরি দক্ষিণ দিকে যাচ্ছি। কোন দিকে যাচ্ছি, দক্ষিণ দিকে। তাহলে এই দিকে গেলে উত্তর দিকে, এবার এই দিকে গেলে পশ্চিম দিকে। তাহলে একটা লোক পূর্ব দিকেও যাচ্ছে না, উত্তর দিকেও যাচ্ছে না, যাচ্ছে এই বরাবর। তুমি কি বলবা? তুমি নিশ্চয়ই বলবা এই এ ব্যক্তি পূর্ব আর উত্তরের মাঝামাঝি যাচ্ছে। ওকে, বিশ্বাস করলাম। এইবার এই জায়গা থেকে একটা লোক এই দিকে যাচ্ছে, তাহলে এইবার যদি জিজ্ঞেস করি বি ব্যক্তি কোন দিকে যাচ্ছে, এইবারও তুমি বলবা পূর্ব আর উত্তরের মাঝামাঝি যাচ্ছে। এবার আর আমি বিশ্বাস করতে পারলাম না, কারণ এই জায়গায় এ ব্যক্তি আর বি ব্যক্তি দুই ব্যক্তির দিক এক না, দুই ব্যক্তির দিক আলাদা। প্রথমটা বিশ্বাস করেছিলাম, কিন্তু দ্বিতীয়টা আর বিশ্বাস করতে পারলাম না, কারণ দুই ব্যক্তির দিক এক না। তাহলে কিভাবে বলবো? তাহলে বলতে হবে এভাবে, এ ব্যক্তি এখানে ধরলাম 60 ডিগ্রি কোণ, এ ব্যক্তি পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে যাচ্ছে। পূর্ব দিকের সাথে কয় ডিগ্রি কোণ করে যাচ্ছে? 60 ডিগ্রি। ঠিক আছে, মানলাম, কিন্তু পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে তো এদিকে হইতে পারে। তাহলে তুমি কোনটা বলছো? বুঝি নাই, আবার ক্লিয়ার করি। তাহলে এ ব্যক্তি আমি যদি বলি পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে যাচ্ছে, তাহলে আমার এই পাশেও যাইতে পারে, আবার এই দিক দিয়েও যাইতে পারে 60 ডিগ্রি কোণ করে। তাহলে এই কথাটাও আমার ক্লিয়ার না। এইবার চূড়ান্তভাবে ক্লিয়ার করবো কথাটা, খেয়াল করো। এ ব্যক্তি পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ বলা, কিন্তু এটা কিন্তু সামনে আসবে, অনেক জায়গায় কাজে লাগবে। এই দিকটা বুঝাচ্ছে এই জন্যই। তাহলে এ ব্যক্তি পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে যাচ্ছে, তাহলে এটার বর্ণনা কি হবে? সি ব্যক্তি পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে যাচ্ছে, তাহলে বি এর বর্ণনা কি হবে? বি এর বর্ণনা হবে এরকম, বি ব্যক্তি পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে উত্তর দিকে যাচ্ছে। তাহলে আমি যদি এই পাশে দেই, এই পাশে দিলাম এটা 45 ডিগ্রি, তাহলে এই ডি ব্যক্তি পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে কোন দিকে যাচ্ছে? দক্ষিণ দিকে যাচ্ছে। যদি আমরা এভাবে বলি তাহলে কোনো ভুল হওয়ার সুযোগ নেই। এটা একটা দিক, এটা আরেকটা দিক, এটা আরেকটা দিক, এটা একটা দিক। এবার প্রশ্ন হলো এতগুলো দিক যে বলেছিলেন কিভাবে সম্ভব? তোমরা জানো এই পূর্ব আর উত্তরের মাঝে কোণ যদি বলি 90 ডিগ্রি কোণ, কয় ডিগ্রি কোণ? যদি আমি এখানে 60 ডিগ্রি এর জায়গায় 60.001 ডিগ্রি বলি, 60.001 ডিগ্রি, এটা এই বোর্ডের ক্ষেত্রে খুব কম মনে হলেও এখান থেকে একটা লোক যাত্রা শুরু করলো আমাদের গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ থেকে, মেন্দিপুর গ্রাম থেকে, যদি ঢাকা চলে যায়
ঢাকা চলে গেলে এই 0.001 ডিগ্রির জন্য তার দূরত্ব অনেক বেশি বেড়ে যাবে, সেইখানে দূরত্বটা অনেক বেড়ে যাবে। তাহলে 60.001 ডিগ্রি এইটাও কি একটা নতুন কোণ। যদি 60.0012 ডিগ্রি নেই, সেটাও আর একটা নতুন কোণ হবে বা নতুন দিক হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিম আর উত্তর এর মাঝে অসংখ্য দিক আছে, তারপরে আরো 3টা কোয়াড্রেন্ট আছে। এই সবগুলোর মধ্যে দিক যে কতগুলো সেটা নির্দিষ্ট করে বলা সম্ভব না। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে বারবার দেখবা যদি না বুঝতে পারো। এখানে আমাদের উদ্দেশ্য ছিল অবস্থান ভেক্টর এর মান আছে এবং একটি দিক আছে। তাহলে এই অবস্থান ভেক্টর আর এর মান বলতে পারি আমি, আর এর মান 10 সেন্টিমিটার, আর এটার দিকটা হলো কয় ডিগ্রি কোণ, 50 ডিগ্রি কোণ করে যাচ্ছে। থিটার মান কয় ডিগ্রি, 50 ডিগ্রি কোণ করে যাচ্ছে। অর্থাৎ এই আর এর মান হলো 10 সেন্টিমিটার, আর এর দিক হলো ও থেকে পি বিন্দুর দিকে। পি বিন্দুর দিক কিভাবে বুঝবো, এই কোণ দ্বারা। তার মানে পদার্থবিজ্ঞানে কোণ দ্বারাই দিক নির্ণয় করা হয়, সিদ্ধান্ত। ওকে, এইবার আমি যাব ভেক্টরের ত্রিভুজ সূত্র। ভেক্টরের ত্রিভুজ সূত্র। কোন ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে দুটি সমজাতীয় ভেক্টর দ্বারা একই ক্রমে প্রকাশ করলে ত্রিভুজের অবশিষ্ট বাহুটি বিপরীত ক্রমে এদের লব দিকে প্রকাশ করে। যদি আমি একটা ত্রিভুজ এঁকে দেখাই, এ বি সি, একটা ত্রিভুজের বাহু থাকে 4টা নাকি? আমি যখন ক্লাস করি মনোযোগী না হইলে তোমাদের প্যাচ লাগবে। একটা ত্রিভুজের বাহু 4টা থাকে না, ত্রিভুজ মানেই বাহু থাকে কয়টা? 3টা। তাহলে একটা ত্রিভুজের বাহু থাকে 3টা। এই 3টা বাহুর যে কোনো 2টা বাহুকে, কোনো নির্দিষ্ট বাহু ধরার নিয়ম নেই, বাহু ছাড়ের না বাহু কোনো ছাড়ের কোনো নিয়ম নেই, যে কোনো 2টা বাহুকে, 2টা একই জাতের মানে কি তোমাদের বুঝিয়েছি আমি, একই জাতের ভেক্টর দ্বারা যদি একই ক্রমে প্রকাশ করা হয়। একই ক্রমে কথাটার মানে কি, মনে করো এখানে আমি একটা ভেক্টর নিলাম, এ ভেক্টর, এটা হলো এ থেকে বি এর দিকে। আবার আরেকটা ভেক্টর হলো বি ভেক্টর, এটা হলো বি থেকে সি এর দিকে। এই এ আর বি দুইটা হলো একই ক্রমে। একই ক্রমে তোমরা কিভাবে বুঝবা, সেটা হচ্ছে একটা ভেক্টরের শীর্ষবিন্দু যদি আরেকটা ভেক্টরের পাদবিন্দুতে যুক্ত হয়, এইগুলো হচ্ছে একই ক্রম। একটি ভেক্টরের শীর্ষবিন্দু আরেকটা ভেক্টরের পাদবিন্দুতে যদি যুক্ত হয়, তাহলে এটা বলা হবে একই ক্রম। এটাকে একই দিকে বলা যাবে না, বললেই ভুল হবে, কারণ এই দুটা ভেক্টরের দিক একই না। তবে যদি এরকম হয়, একটা ভেক্টরের শীর্ষবিন্দু আর একটা ভেক্টরের পাদবিন্দুতে, এইটাকে একই ক্রম এবং একই দিকে বলা যাবে। তাহলে সকল একই দিকে ভেক্টর একই ক্রম না, সকল একই ক্রম ভেক্টর একই দিকে না। কিন্তু যদি সকল একই দিকের ভেক্টর হয়, তাহলে তার একই ক্রম বলা যাবে। এটা একই দিকে এবং একই ক্রম দুইটাই ঠিক, কারণ একটা ভেক্টর শীর্ষবিন্দু আর একটা ভেক্টর পাদবিন্দু যুক্ত, কিন্তু এটার ক্ষেত্রে অবশ্যই একই ক্রম বলতে হবে।
তাহলে আমাদের এই জায়গায় একই দিকে বলার কোনো সুযোগ নাই। একটা ভেক্টরের দিক হলো এই দিকে, একটা ভেক্টরের দিক হলো এই দিকে, তাদেরকে একই দিকে বলা যাবে না। এবার 3 নাম্বার যে বাহুটা, এটার ভেক্টরটা নিবে হচ্ছে বিপরীত ক্রমে। বিপরীত ক্রম কিভাবে বুঝবো, সেটা হলো একটি ভেক্টরের শীর্ষবিন্দু আরেকটি ভেক্টরের শীর্ষবিন্দুতে যদি যুক্ত থাকে তাহলে এটা হচ্ছে বিপরীত ক্রম। বিপরীত ক্রম যদি আমি এইরকম নেই, এটাকে বিপরীত ক্রম বলা যাবে এবং বিপরীত দিকেও বলা যাবে, কিন্তু এইটাকে বিপরীত দিকে বলা যাবে না। তাহলে এই জায়গায় এই সি ভেক্টরটা হচ্ছে বিপরীত ক্রম। কার বিপরীত ক্রম? আগের যেই দুইটা ভেক্টর ছিল সেই দুইটা ভেক্টরের বিপরীত ক্রম। এই দুইটা ছিল একই ক্রম আর এটা হচ্ছে বিপরীত ক্রম। এই জায়গায় কি বলছে একটু দেখি। কোন ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে দুটি সমজাতীয় ভেক্টর দ্বারা, দুইটা সমজাতীয় ভেক্টর অর্থাৎ এ এবং বি দুইটা একই জাতের ভেক্টর, কথাটার মানে হচ্ছে দুইটা যদি বেগ ভেক্টর হয় দুইটাই বেগ হবে, যদি ত্বরণ হয় তাহলে দুইটাই ত্বরণ হবে। তাহলে এ ও বি প্রকাশ করলে ত্রিভুজের অবশিষ্ট বাহুটি বিপরীত ক্রমে, এই যে অবশিষ্ট বাহুটি বিপরীত ক্রমে এদের লব্ধিকে প্রকাশ করে। লব্ধি মানে কি? নতুন একটা শব্দ তোমাদের কাছে। লব্ধি মানে হচ্ছে রেজাল্ট। লব্ধির ইংরেজি শব্দ হচ্ছে রেজাল্টেন্ট। লব্ধির ইংরেজি শব্দ হচ্ছে রেজাল্টেন্ট, কিন্তু আমরা যখন বুঝাবো তখন অনেক সময় রেজাল্ট বলবো, যদিও শব্দটা সঠিক নয়, এটা বোঝার জন্য বলছি। লব্ধি মানে হচ্ছে ফলাফল, দুইটা ভেক্টরের ফলাফল। তো দুইটা ভেক্টরের ফলাফল মানে কি? এ ভেক্টর যোগ বি ভেক্টর সমান হলো সি ভেক্টর। এখানে ত্রিভুজ সূত্রের মধ্যে এই কথাটা বলা হচ্ছে। এবার আমরা ফিজিক্স বুঝতে চাই, শুধু মুখস্থ জিনিস বুঝতে চাই না। মনে করো এ বিন্দু থেকে দুইজন ব্যক্তি একসাথে যাত্রা শুরু করলো। এক নাম্বার ব্যক্তি কি করলো, এইখান থেকে তীর চিহ্ন দেখে হাঁটা শুরু করলো। রাস্তা দিয়ে আমরা তীর চিহ্ন দেখতে পাই, রাস্তা দিয়ে হাঁটার সময় অনেক সময় তীর চিহ্ন দেখতে পাই। তীর চিহ্ন এই বামে যদি থাকে তাহলে লেখা থাকে বামে মোড়, তার মানে তীর চিহ্ন দিয়ে নির্দেশ করা থাকে বামে বা ডানে। তাহলে এই লোকটা এখান থেকে যাত্রা শুরু করার সময় দেখলো তীর চিহ্ন এই দিকে, তো এই তীর চিহ্ন দেখে পর্যন্ত আসলো। এখানে আসার পরে দেখলো তীর চিহ্ন আবার ডান দিকে, তো এইখান থেকে আবার এদিকে গেল। এই জায়গায় গিয়ে যখন অবস্থান করলো তখন দেখতে পেলো তীর চিহ্ন, এখানে একটা রাস্তা আছে, তীর চিহ্নটা হচ্ছে উল্টা দিকে। যদি তীর চিহ্ন উল্টা দিকে হয় তাহলে সে আর হাঁটবে না, এই জায়গায় সে স্টপ হয়ে গেল। আরেকজন লোক বললো না, এই লোকের রাস্তা দিয়ে আমি যাবো না, এখানে আরেকটা রাস্তা আছে, তীর চিহ্ন দেখা যাচ্ছে এইদিকে। তাহলে এই লোকটা কি করলো, এখান থেকে হেঁটে এই সি বিন্দুতে চলে আসলো। বলো দুইজনের ফলাফল কি? দুজনের ফলাফল সমান। দুজনের ফলাফল, আমি এখান থেকে যাত্রা শুরু করলাম, আমি যে জায়গায় গেলাম আর একজন ঘুরতে ঘুরতে ওই জায়গায় গিয়ে পৌঁছালো, দুজনের রেজাল্টটা কি? সমান। আর এই কারণে এই এ ভেক্টর যোগ বি ভেক্টর সমান হয়ে যাবে কি ভেক্টর? সি ভেক্টর। আশা করি ত্রিভুজের সূত্রটা বুঝতে পেরেছো। এইবার আমি তারপর একটা জিনিস লিখতে দেই, তোমরা আমাকে বলবা এ বি সি, তাহলে এটাকে দিলাম এ ভেক্টর, এটাকে দিলাম বি ভেক্টর আর এটাকে দিলাম সি ভেক্টর। বলো এটা রেজাল্টটা কি হবে? এই লোক যেভাবে হাঁটতেছিল সেভাবে আমরা এখান থেকে হাঁটা শুরু করি। এ থেকে বিতে আসলাম, বি থেকে সিতে গেলাম, সি থেকে আবার এতে চলে যাব তীর চিহ্ন অনুসারে, তাহলে রেজাল্ট হবে 0। রেজাল্ট কি হবে? 0। তাহলে প্রথমে হলো সি ভেক্টর যোগ এ ভেক্টর যোগ বি ভেক্টর সমান হচ্ছে 0। যদি এই জায়গায় আবার এইভাবে লেখা হয় এ ভেক্টর যোগ বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস সি ভেক্টর, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, এইভাবে ভেক্টরটাকে লেখা যায়। তাহলে ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে দুইটা বাহু থাকবে একই ক্রমে, একই ক্রম আর বিপরীত ক্রম খুব ভালোভাবে বুঝে নিতে হবে। এটা ভালোভাবে না বুঝলে ঝামেলা আছে। একই ক্রম আর এটা হচ্ছে বিপরীত ক্রম। একই ক্রমে যারা থাকবে তাদের যোগফল যেটা বিপরীত ক্রমে থাকবে তার সমান। একই ক্রমে যারা থাকবে তাদের যোগফল যেটা বিপরীত ক্রমে থাকবে তার সমান। যদি বিপরীত ক্রমে না থাকে তাহলে রেজাল্ট হয়ে যাবে 0। ওকে, এবার যাবো আমরা বহুভুজ সূত্র।
বহুভুজ সূত্র লেখা সবাই, বহুভুজ সূত্র। n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের n-1 সংখ্যক আমরা এখন দেখতেছি বহুভুজ সূত্র। n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের n-1 সংখ্যক বাহুকে n-1 সংখ্যক সমজাতীয় ভেক্টর দ্বারা একই ক্রমে প্রকাশ করলে অবশিষ্ট বাহুটি বিপরীত ক্রমে এদের লব্ধিকে প্রকাশ করে। এটা ত্রিভুজ সূত্রেরই আরেকটা রূপ। ত্রিভুজ সূত্রের মধ্যে বাহু ছিল 3টা, 2টা নিয়েছিলাম আর বাকি ছিল একটা। এইবার যদি তোমার বহুভুজ সূত্রের মধ্যে বাহু থাকে 6টা, তাহলে 5টা নিব, বাকি থাকবে একটা। 5টা যোগফল একটার সমান। খুব সহজ হিসাব। এই জায়গায় n দিয়ে বুঝাইছি। n এর মান যদি তুমি 3 বসাও তাহলে ত্রিভুজ সূত্র হয়ে যাবে। এটা n এর মান 3 বসাইলে n-1 হয়ে যাবে কি 2টা। তাহলে 2টাকে 2টা ভেক্টর দ্বারা প্রকাশ করতে হবে আর বাকি থাকবে একটা। সে একটা বিপরীত ক্রমে এদের লব্ধিকে প্রকাশ করবে। তোমরা সবাই চিত্রটা আঁকো। সহজ চিত্র এখানেই। বেঞ্জিন চক্র দেখবা কেমিস্ট্রিতে, A B C D E F। তাহলে এখানে বাহু আছে কয়টা? 1 2 3 4 5 6। যদি 6টা বাহু থাকে আমরা কয়টাকে প্রকাশ করব একই ক্রমে? 5টাকে। কয়টাকে প্রকাশ করব? 5টা। একটা কম দিলাম a ভেক্টর, এটাকে দিলাম b ভেক্টর, এটাকে দিলাম c ভেক্টর, এটাকে দিলাম d আর এটাকে দিলাম e। বাকি থাকে কয়টা? একটা। ওইটা একই ক্রমে দিব নাকি বিপরীত ক্রমে? বিপরীত ক্রমে। তাহলে বিপরীত ক্রমে দিলে এটা হচ্ছে f। এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে এই f ইকুয়াল টু a ভেক্টর যোগ b ভেক্টর যোগ c ভেক্টর d ভেক্টর যোগ e ভেক্টর। এখানে a b c d e এই 5টার যোগফল হবে f এর সমান। বাস্তব জীবনে কি ঘটে দেখি। তীর চিহ্ন ধরে তুমি যদি হাঁটো, a থেকে b তে যাবা, b থেকে c, c থেকে d, d থেকে e, e থেকে f। আরেকজন কি করলো? a থেকে f এ চলে গেল। দুজনের রেজাল্ট কি হয়ে গেল? সমান হয়ে গেল। দুজনের রেজাল্ট কি হয়ে গেল? সমান হয়ে গেল। তার মানে সবগুলোর যোগফল এটা সমান। এটা হলো বহুভুজ সূত্র। এইবার আমরা ত্রিভুজ সূত্রের মাধ্যমে বহুভুজ সূত্রের প্রমাণ করব। তোমরা উপরে লিখে নাও, ত্রিভুজ সূত্রের মাধ্যমে বহুভুজ সূত্রের প্রমাণ। লিখে দিই, ত্রিভুজ সূত্রের মাধ্যমে বহুভুজ সূত্রের প্রমাণ। নতুন করে আবার তোমাদের রাখতে হবে খাতায়, আমার মতো এডিট করলে চলবে না। এইখান থেকে এতটুকু দিলাম, এটা দিলাম, এটা দিলাম। জাস্ট এ বিন্দু থেকে কর্ণগুলো যুক্ত করে দিলাম, আর কিছুই করিনি। এবার আমাকে একটু বলো, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এটা থেকে কি পাওয়া যায়? এ বি অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর একই ক্রমে, আর এ সিটা হলো বিপরীত ক্রমে। এটা যেই ক্রমে ছিল এই এ সিটা হলো বিপরীত ক্রমে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ সি ইকুয়াল টু এ বি প্লাস বিসি। এ বি প্লাস বিসি সমান হচ্ছে এসি। সুতরাং এসি ইকুয়াল টু এ ভেক্টর যোগ বি ভেক্টর। কোনো সমস্যা নাই। তাহলে এইবার যাই আবার ত্রিভুজ এ সি ডি। এবার এই ত্রিভুজটা বাদ দিয়ে পরে আর একটা ত্রিভুজ আছে, দেখো ধারাবাহিকভাবে যাবো। ত্রিভুজটা বাদ দিয়ে পরের ত্রিভুজটা এ সি ডি, এটা থেকে কি পাই? AD equal to AC plus CD। AC আর CD এই দুইটার যোগফল হবে AD এর সমান।
কারণ এডিটা হলো বিপরীত ক্রমে। এখান থেকে আমরা লিখতে পারি এডি ইকুয়াল টু এসি এর মান হলো এ প্লাস বি, আর সিডি এর মান এখান থেকে দেখো সি। একটা গেল দুইটা গেল, এবার 3 নাম্বার ত্রিভুজ তোমরা ধারাবাহিকভাবে করবা। এ ডিই ত্রিভুজ থেকে কি পাই? এই ইকুয়াল টু এডি প্লাস ডিই, এডি প্লাস ডিই। সুতরাং এই ইকুয়াল টু এ ভেক্টর যোগ বি ভেক্টর যোগ সি ভেক্টর যোগ ডি ভেক্টর। আরেকটা ত্রিভুজ মাত্র বাকি আছে, 1 2 3টা গেল, 4 নাম্বারটা বলো এটা কি ত্রিভুজ? এ ই এফ। এই ত্রিভুজ থেকে তোমরা যেটা পাও সেটা হলো এ এফ ইকুয়াল টু এ ই যোগ ই এফ। বলো এফ সমান কি? এফ সমান হলো এফ, আর এ ই সমান কি? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, সি প্লাস ডি। আর এফ মানে ই এফ সমান কি? ই। তাহলে ত্রিভুজ সূত্রের মাধ্যমে আমরা বহুভুজ সূত্রটা খুব সহজেই প্রমাণ করতে পারি। ওকে, আজকে যেটা পড়বো সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সমীকরণ এই অধ্যায়ের জন্য। এই অধ্যায়ের জন্য না, এটা অনেক জায়গায় তোমরা ব্যবহার করবা। সেটা হলো সামান্তরিক সূত্র। খুবই গুরুত্বপূর্ণ সূত্র, খুব ভালোভাবে বুঝতে হবে, বারবার দেখতে হবে। যদি বুঝতে না পারো, তারপরেও যদি বুঝতে না পারো আমি আবার বোঝাবো ভালোভাবে, কিন্তু এটা ভালো করে বুঝতেই হবে। সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র না বুঝলে অনেক জায়গায় গিয়ে আটকে যাবা, বারবার টিচারদের প্রশ্ন করবা। এই জন্য এটা খুব ভালোভাবে আমাদের বোঝাটা জরুরি। লেখো সামান্তরিক সূত্র লিখে দিই। কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুকে একই বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর দ্বারা মানে ও দিকে প্রকাশ করলে ওই বিন্দুগামী সামান্তরিকের বিন্দুগামী লিখি, সামান্তরিকের ওই বিন্দুগামী কর্ণ এদের লোভ দিকে মানে ও দিকে প্রকাশ করে। আমরা এখানে কি লিখেছি আরেকবার বলে দিই। কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুকে একই বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর দ্বারা মানে ও দিকে প্রকাশ করলে সামান্তরিকের ওই বিন্দুগামী কর্ণ এদের লোভ দিকে মানে ও দিকে প্রকাশ করে। এটা আমি একটু বোঝানোর চেষ্টা করি তোমাদের, তোমরা দেখো বুঝতে পারো কিনা। সামান্তরিক সবাই চিনো, সামান্তরিক যদি সবাই চিনো তাহলে এরকম হওয়ার কথা নাকি? ও এ বি সি একটা সামান্তরিক। এই সামান্তরিকের বাহু কয়টা? বাহু হলো 4টা। 5টা 6টা বললে কিন্তু হবে না, আন্দাজে বললে তো হবে না, দেখে দেখে বলতে হবে। এখানে সামান্তরিকের বাহু হলো 4টা। এই 4টা বাহুর মধ্যে সন্নিহিত বাহু কোনটা কোনটা সেটা আগে চিনতে হবে। কারণ এখানে প্রথমে সন্নিহিত বাহুর কথা বলা হচ্ছে। সন্নিহিত কথাটার মানে কি সেটা যদি জানো তাহলে সন্নিহিত বাহু খুঁজে বের করার কোনো সমস্যা না। সন্নিহিত বাহু মানে হলো
যে সকল বাহু সন্নিকটে থাকে। সন্নিহিত বাহু মানে হচ্ছে সন্নিহিত, খুব কাছাকাছি যে বাহুগুলো থাকে। তাহলে আমি যদি বলি ও এ আর সিবি এই বাহু দুটা খুব কাছাকাছি আছে, তাহলে ঠিক হবে না। এই বাহু দুটা এমন কাছাকাছি নাই। এই বাহু দুটাকে যদি আমি সারা জীবন ধরে বর্ধিত করি, তারা কখনোই একসাথে মিলিত হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এই বাহুগুলোকে সন্নিহিত বাহু বলা যাবে না। এই জায়গায় সন্নিহিত বাহু হলো ও এ আর একটা হলো ও সি। এই দুইটা বাহু এতটাই কাছাকাছি যে একসাথে মিলে গেছে। ও এ আর একটা হলো ও সি, এই দুইটা বাহুকে বলা হবে সন্নিহিত বাহু। তোমরা আবার আমাকে বলবা স্যার এ ও আর এ বি এই দুইটাও তো সন্নিহিত বাহু। অবশ্যই এই দুইটাও সন্নিহিত বাহু। একইভাবে এই দুইটাও সন্নিহিত বাহু, এইখানেও এই দুইটাও সন্নিহিত বাহু। তাহলে এই বাহুগুলো সন্নিহিত বাহু, এর থেকে যে কোনো দুইটা সন্নিহিত বাহুকে তুমি বেছে নিবা, কোনো আপত্তি নেই। এরপরে কিছু শর্ত আছে, সে অনুসারে বেছে নিতে হবে। কোন সামান্তরিকের আমি ধরলাম ও এ বি সি একটা সামান্তরিক, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুকে আমি দুইটা সন্নিহিত বাহু নিলাম, একটা নিলাম ও এ আর একটা নিলাম ও সি। দুটি সন্নিহিত বাহুকে একই বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত একটা নির্দিষ্ট বিন্দু উল্লেখ করতে হবে। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু বললে আমি নিলাম ও বিন্দু, কারণ ও এ আর ও সি এই দুইটা বাহু যদি আমি নেই আর একই বিন্দুতে যদি ক্রিয়া করে, তাহলে তুমি যদি বলো স্যার আমি এ বিন্দু নিব, তাহলে এ বিন্দু নিলে আমার কোনো আপত্তি নাই। কিন্তু এ বিন্দুতে তো এই ভেক্টর বা এই বাহুটা তো ক্রিয়ারত না, ক্রিয়ারত। তাহলে দুইটা বাহু একটা বিন্দুতে ক্রিয়া করলে তাহলে ও বিন্দু হবে একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর দ্বারা। তাহলে এই বিন্দুতে ক্রিয়ারত দুইটা ভেক্টর আমি ধরলাম, একটা হলো পি ভেক্টর আর এই জায়গায় ধরলাম আরেকটা হলো কিউ ভেক্টর, দ্বারা মানে ও দিকে প্রকাশ করলে তাহলে দুইটা বাহুকে দুইটা ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। একটা হলো ও এ, এটাকে প্রকাশ করলাম পি ভেক্টর দ্বারা, আর একটা হলো ও সি, এটাকে প্রকাশ করলাম কিউ ভেক্টর দ্বারা। তাহলে দুইটা বাহুকে দুইটা ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। শর্ত হলো ওই দুইটা ভেক্টর এক বিন্দুতে ক্রিয়ারত থাকতে হবে। খেয়াল করে দেখো, এই এক বিন্দু থেকে দুইটা ভেক্টর দুই দিকে যাচ্ছে, তখন এই দুইটা ভেক্টরের যে লব্ধি হবে সেই লব্ধিটা হবে এই বিন্দুগামী কর্ণ। কেন এই বিন্দুগামী কর্ণ বলেছে? কারণ সামান্তরিকের দুইটা কর্ণ আছে, এটা একটা কর্ণ আর একটা এখান থেকে এই পর্যন্ত আর একটা কর্ণ হতে পারে। তাহলে এই কর্ণ কিন্তু পি আর কিউ ভেক্টরের লব্ধিকে প্রকাশ করে না। কোন কর্ণ? যেই বিন্দুতে ক্রিয়া করতেছিল সেই বিন্দুগামী যে কর্ণ, সেই কর্ণ পি এবং কিউ এর লব্ধিকে প্রকাশ করে। আমি যদি এটাকে আর দেই, রেজাল্টেন্ট বা রেজাল্ট, এটাকে যদি আমি আর দেই, তাহলে তোমরা বুঝতে পারতেছো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু হবে আর। কিভাবে হলো সেটা আমার বোঝা দরকার। আপনি বললেন আর হয়ে যাবে এরকম তো হবে না। তো আমরা যেটা জানি একটা সামান্তরিকের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। তাহলে তুমি যদি বলো ও সি আর এ বি এই দুইটা বাহু কি সমান, এখন এইটা যেই দিকে যাচ্ছে এইটাও কি দিক একই, দুইটা সমান্তরাল একই দিক। কিভাবে হয়? আমি আর একটা ছেলে পাশাপাশি দাঁড়িয়ে আছি, দুইজনই দক্ষিণ দিকে হাঁটতেছি, দুইজনের দিকই কি দক্ষিণ দিক, সমান্তরালে হাঁটতে পারি। তাহলে আমি যদি ও সি কে কিউ ভেক্টর দ্বারা প্রকাশ করি, তাহলে এ বি কে আমি কি দ্বারা প্রকাশ করতে পারি? কিউ ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারি। এবার একটু তাকাও তোমরা সবাই, ও এ বি ত্রিভুজ, ও এ বি, ও এ বি ত্রিভুজের দিকে তাকাইলে কি মনে হয়? পি ভেক্টর আর কিউ ভেক্টর একই ক্রমে আছে, একই ক্রমে যারা আছে তাদের যোগফল। এইটা আছে দেখো বিপরীত ক্রমে, এটা যেদিকে যাচ্ছিল এটা উল্টা দিক, তাহলে এটা হচ্ছে বিপরীত ক্রমে, তাহলে আর এর সমান। এইটা হলো সামান্তরিক সূত্র। এবার এটার কিছু ফিজিক্স আছে, ফিজিক্স গুলো তো বুঝতে হবে। আমরা শিখলাম আর ইকুয়াল টু পি প্লাস কিউ, কোনো সমস্যা নেই। মানে এটা আরেকবার একটু মিলিয়ে দেই, তোমাদের মধ্যে যদি ক্লাস লেগে থাকে
কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুকে, কোন সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, একটা হলো OA আর একটা হলো OC, একই বিন্দুতে, এই যে একই বিন্দুতে একই সময়ে একসাথে ক্রিয়ারত দুটি ভেক্টর দ্বারা, ক্রিয়ারত দুইটা ভেক্টর, একটা হলো পি ভেক্টর একটা হলো কিউ ভেক্টর, ভেক্টর দ্বারা যদি এই ভেক্টরের পি ভেক্টরের মান হলো OA আর দিক হলো O থেকে এর দিকে, কিউ ভেক্টরের মান হলো OC আর দিক হলো O থেকে C এর দিকে, মানে ও দিকে প্রকাশ করলে, যদি করে, সামান্তরিকের এই সামান্তরিকের ওই বিন্দুগামী যে কর্ণটা আছে সেই কর্ণটা এই দুইটা ভেক্টরের লব্ধির মানও প্রকাশ করবে, আবার দিকও প্রকাশ করবে। লব্ধিকে মানে ও দিকে প্রকাশ করে, দুইটা জিনিস প্রকাশ করবে, একটা হলো এই দুইটা ভেক্টরের মান প্রকাশ করবে, আবার এই দুইটা ভেক্টরের দিক প্রকাশ করবে। এইখানে ফিজিক্সটা যেটা বোঝার বিষয় সেইটা হলো এমন, যদি তুমি আমার এই মার্কারের উপর, মনে করো এই মার্কারের মধ্যে দুইটা সুতা বেঁধে দিলাম, দুইটা সুতা বেঁধে একটা দিয়ে দিলাম এই দিকে, একটা ছেলে টানবে আর একটা এই দিকে, আর একটা ছেলে টানবে, তো সে এই দিকে টানতেছে আর সে এই দিকে টানতেছে, মার্কারটা যাবে কোন দিকে? এই বরাবর যাবে। দেখো এই যেই বরাবর যাবে সেই বরাবর হচ্ছে লব্ধি, অর্থাৎ দুইটা ভেক্টর যদি দুই দিকে কাজ করে তাদের যে রেজাল্ট ভেক্টর সেটা হবে এই দুইটার মাঝামাঝি, তাদের যে রেজাল্ট ভেক্টর সেটা হবে এই দুইটা ভেক্টরের মাঝামাঝি। কখনোই এই দিকে হওয়ার কোনো সুযোগ, এটা কখনোই সম্ভব না। মনে রাখতে হবে বেসিক কথাগুলো সহজ করে, যে একটা কলম, তোমার হাতে তো কলম আছে, মার্কার না থাকলো, কলমের মাথায় দুই পাশে দুইটা সুতা বাঁধবা, বেড়ে দুই দিকে টানবা, দেখবা এই কলমটা কোন দিকে যায়, যেই দিকে যাবে সেই দিক হবে এই দুটা ভেক্টরের লব্ধি বা রেজাল্ট, বা রেজাল্টেন্ট। কথা বুঝাইতে বললাম? এখন আমরা যেটা করবো, সামান্তরিক সূত্রের লব্ধির মান ও দিক নির্ণয় করব। লব্ধির মান এবং দিক দুইটা জিনিস নির্ণয় করব। তোমরা দেখো, লব্ধির মান ও দিক নির্ণয়। সবাই খুব দ্রুত চিত্র আঁকো, তোমাদের দ্রুত চিত্র আঁকার দরকার নাই, ভিডিও দেখবা চিত্র আঁকবা, ভিডিও দেখবা চিত্র আঁকবা। ও এ বি সি, কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, পি ভেক্টরের সাথে লব্ধি আর এর মধ্যবর্তী কোণ হলো থিটা। আমি একটু তোমাদের বুঝাই।
এ বি সি একটা সামান্তরিক। এই সামান্তরিকের মধ্যে ও এই বাহুকে আমরা পি ভেক্টর দ্বারা প্রকাশ করেছি, আর ও সি এই বাহুকে আমরা কিউ ভেক্টর দ্বারা প্রকাশ করেছি। এবার পি এবং কিউ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যেটা আছে সেটাকে আমরা ধরে নিলাম আলফা। সেটা কি ধরে নিলাম? আলফা। এইবার আমরা দেখেছি পি এবং কিউ দুইটা ভেক্টর যদি হয় তাহলে তাদের একটা লব্ধি হবে, সেই লব্ধিটা হবে কর্ণ। লব্ধিটা কি হবে? এই কর্ণ আর এবং পি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। মনে রাখতে হবে এই জায়গায় আমরা যেটা থিটা ধরেছি সেটা অবশ্যই লব্ধির সাথে পি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এইখানে থিটাটা হলো লব্ধি আর এর সাথে পি ভেক্টরের মধ্যবর্তী কোণ, সেটা ধরে আমরা প্রতিপাদন করতেছি। এইবার একটু এদিকে খেয়াল করে দেখো, আমার প্রমাণের সাথে আমি কি করলাম, বি বিন্দু থেকে ও এ এর বর্ধিতাংশের উপর বি দিয়ে একটা লম্ব টানলাম। যদি আমরা এই জায়গায় একটা লম্ব টানি তাহলে তোমরা জানো এই জায়গায় কোণটা হবে কয় ডিগ্রি? 90 ডিগ্রি। কয় ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এইবার আরেকটু তাকাও, ও সি আর এ বি বাহু দুইটা সমান এবং সমান্তরাল। তাহলে ও সি কে যদি কিউ ভেক্টর বলা যায়, এ বি এটাকেও বলা যায় কিউ ভেক্টর। কি বলা যায়? কিউ ভেক্টর। আরেকটা জিনিস, এটা যদি আলফা হয় এটাও কি হবে? আলফা। কেন? ও সি এবং এ বি এই দুইটা হলো সমান্তরাল, আর ও বি যদি সাধারণ ছেদক হয়, একই পাশে যেই কোণগুলো হয় তাদেরকে বলা হয় অনুরূপ কোণ। তাদেরকে কি বলা হয়? অনুরূপ কোণ। এইবার আরেকটু দেখো, এখন ও বি ডি, ও বি ডি একটা ত্রিভুজ। বলো এটা কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ, অতিভুজের বর্গ মানে হচ্ছে ওবি, এই যে ওবি স্কয়ার সমান হবে ওডি, এটা হলো ভূমি আর এটা হলো লম্ব, ওডি স্কয়ার যোগ বিডি স্কয়ার। এবার আমাকে বলো ওডি, ওডি এটাকে কি লেখা যায়? একটু তাকাইলে দেখা যায় ও এ প্লাস এডি লেখা যায় ভেঙে, ও এ প্লাস এডি। আমরা তাই লিখলাম ও এ প্লাস এডি, তার হোল স্কয়ার দিয়ে দিলাম, বিডি স্কয়ার হয়ে গেল। এবার এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, এ প্লাস বি হোল স্কয়ার, তার মানে এ স্কয়ার প্লাস 2a বি প্লাস বি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এবার একটু খেয়াল করে দেখো, ও বি, ও বি কে যদি আমি আর বলি, বললাম ও এ, ও এ কে আমি বলবো পি, এই ও এ কে বলবো পি। তুমি এডি এর মান কত বলবো বলো তো? এডি এর মান তুমিও জানো না, আমিও জানি না। এই হয়ে গেল ঝামেলা। এডি এর মান আমাদের খুঁজে বের করতে হবে। কিভাবে বের করবো দেখো, এখানে আরেকটা ত্রিভুজ দেখা যায় এ বি ডি, এটা একটা ছোট ত্রিভুজ দেখো, এইটাও সমকোণী ত্রিভুজ। তাহলে এ বি ডি ত্রিভুজ হতে পাই এ বি স্কয়ার সমান হলো এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এবার এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এই জায়গায় একটু তাকাও, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার পরিবর্তে আমরা লিখতে পারবো এবি স্কয়ার। এবার আরেকটু, আমরা জানি cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তার মানে কি? কবরে ভূত আছে। তোমরা জানো কবরে ভূত আছে। যদি কবরে ভূত থাকে তাহলে cos আলফা, এই জায়গায় cos আলফা, ভূমি হলো এডি আর অতিভুজ হলো এবি, তাহলে এডি বাই এবি। এবার এডি সমান লেখা যায় এবি cos আলফা। একইভাবে সাইন বাদ দিব কেন? সাগরে লবণ আছে, সাইন আলফা ইকুয়াল টু লম্ব বিডি আর এবি হলো অতিভুজ, এখান থেকে বিডি ইকুয়াল টু এবি সাইন আলফা। এইবার একটু তাকাও 1 নং সমীকরণের দিকে, ও বি স্কয়ার হয়ে গেল, ও এ স্কয়ার হয়ে গেল, 2ও এ রয়ে গেল। এডি এর জায়গায় আমরা এবি cos আলফা লিখে দিলাম। কেন লিখে দিলাম একটু পরে বলতেছি। আর এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ারের জায়গায় আমরা কি লিখে দিলাম? এবি স্কয়ার লিখে দিলাম। তোমরা এইবার আমাকে বলবা ওবি
তাকে কি লেখা যায় আর, তার মানে আর স্কয়ার। এখানে শুধু মানগুলো আমরা নিতেছি। এর আরো একটা ব্যাখ্যা আছে, যদি দুইটা ভেক্টরকে ডট গুণন করা হয় তাহলে শুধু মানটাই পাওয়া যায়। আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা শুধু বলতেছি এখানে মান নির্ণয় করব। প্রথম কি নির্ণয় করব? মান। পরে নির্ণয় করব দিক। তাহলে ও বি এর মান হলো আর, আর স্কয়ার। তারপরে বলো ও এ এর মান কত? পি, পি স্কয়ার। 2 ইনটু ও এর সমান হচ্ছে পি, এ বি সমান কি? কিউ। এ বি সমান কি? কিউ। এইখানে cos আলফা, cos আলফা রয়ে গেল, এ বি সমান হচ্ছে কিউ স্কয়ার। সুতরাং আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ cos আলফা। খেয়াল করে দেখো, আর ইকুয়াল টু ডান পাশে গেলে রুট হয়ে যাবে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ cos আলফা। এইটা হলো একটা গুরুত্বপূর্ণ সমীকরণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা দিয়ে বোঝায় পি এবং কিউ দুইটা ভেক্টরের লব্ধির মান। এই জায়গায় আমাকে বলবা আরটা হলো পি এবং কিউ দুইটা ভেক্টরের লব্ধির মান। এখানে পি এবং কিউ দুইটা ভেক্টরের মান, তাহলে আলফাটা কি? পি এবং কিউ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। সবাই আরেকবার, একবার শেষ, আমার সাথে আরেকবার বলবা, পি এবং কিউ দুটি ভেক্টরের মান। আলফা পি এবং কিউ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, আর পি এবং কিউ দুটি ভেক্টরের লব্ধির মান। দুটি ভেক্টরের লব্ধির মান। একটু বাকি আছে, আমরা এখন দিক বের করব। তোমাদের প্রশ্ন আছে, সেটা হলো সাইন তো লিখলেন, আপনি ব্যবহার করলেন না। ব্যবহার করবো, হতাশ হয়ে না। দিক নির্ণয় ও বি, ও বি ডি হতে পাই। ও বি ডি হতে কি পাই? tan লম্বা বুত, tan থিটা ইজ ইকুয়াল টু বিডি বাই ওডি। টেরা লম্বা বুত, টেরা মানে 10, লম্ব মানে লম্ব বিডি, আর ভূমি মানে হচ্ছে ওডি। এই জায়গায় কিন্তু আমরা এই ছোট ত্রিভুজটা নেইনি, বড় ত্রিভুজটা নিয়েছি। ও বি ডি, এটার ভূমি হলো ওডি, লম্ব হলো বিডি। মনে রাখতে হবে এই জায়গায় tan থিটা ইকুয়াল টু বিডি, বিডি রয়ে গেল ওডি। এটাকে কি লেখা যায়? ও এ প্লাস এডি। তোমরা আগেও লিখেছো ও এ প্লাস এডি। এই জায়গায় tan থিটা ইকুয়াল টু বিডি এর জায়গায় কি লেখা যায়? এ বি সাইন আলফা। আর ও এর জায়গায় লেখা যায়, ও এ লিখলাম, এটির জায়গায় লেখা যায় এ বি cos আলফা। সুতরাং tan থিটা ইকুয়াল টু এ বি মান কত? কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ও এ মান হচ্ছে পি, আর এ বি এর মান হচ্ছে কিউ cos আলফা। এটা হলো আমাদের সূত্র। এটা দিয়ে কিভাবে দিক বোঝায় সেটা তো বুঝলাম না। এখান থেকে দেখো থিটা ইকুয়াল টু লেখা যায় tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা। পি প্লাস কিউ cos আলফা। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা। এই জায়গায় থিটাটা হলো কোণ। কিসের কোণ? এ আর লব্ধিটা পি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ করে যাচ্ছে, সেই কোণটাই হচ্ছে থিটা, আর সেই কোণটাই হচ্ছে দিক। তাহলে প্রথমে আমরা লব্ধির মান বের করব, তারপরে আমরা লব্ধির দিক বের করব। তোমাদের যে কাজ সেটা হলো আমি যতটুকু পড়িয়েছি ততটুকু খুব ভালোভাবে শেষ করা। কারণ এই প্রতিপাদনগুলো পরীক্ষায় না আসলো, প্রতিপাদনগুলো কিভাবে আসলো সেটা যদি তোমরা ভালো করে জানো মাথায় থাকবে 2 বছর। আর যদি শুধু মুখস্থ করো 2 বছর থাকবে না। 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস পর পর আমার মুখস্থ করতে হবে, কোনো দরকার নাই। একবারে প্রথম থেকে ভালো করে পড়ে ফেলো, তাহলে দেখবা যে সবকিছু সহজ মনে হবে। পদার্থবিজ্ঞানটা কঠিন কিছুই নাই,
একেবারে সহজ একটা বিষয় যদি তুমি ধরতে পারো, আর ধরতে না পারলে অবশ্যই কঠিন। যাই হোক, আজকে আমি ক্লাসটা দীর্ঘায়িত করলাম না। এই দুটো প্রতিবেদন খুব ভালোভাবে কমপ্লিট করে রাখবা খাতায় লিখে লিখে। এরপরের দিন এসে আমি এখানে আরো কিছু অংশ আছে, তারপরে আমি পরের দিন এইটা দিয়ে যত ধরনের অঙ্ক আছে সবগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।